কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরা আজকে গুণগত রসায়ন চ্যাপ্টারের যে টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, এটা হইতেছে আমাদের কি যে একটা মাস্ট সিকিউ কোশ্চেনের একটা অংশ, যে আমাদের গ ঘ দুইটা টপিকে এবং ক খ এরও কিছু ছোটোখাটো টার্মেও আমাদের আসে সংজ্ঞাগুলা, যে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। মানে এই দুইটা টার্ম হইতেছে যে আমার একটা সিকিউ আসবেই। মানে তুমি যদি শুধুমাত্র এই ভিডিওটাও হলো দেখো কখনো, তাহলে তুমি এই ভিডিওটা দেখেও তোমার কি গুণগত রসায়ন যে চ্যাপ্টার আছে তার কি একটা সিকিউ হলো ইজিলি আনসার করতে পারবা। এই দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের সংজ্ঞা আসে, অনুধাবনে ধরো যে এই দুইটা বলতে কি বুঝো এই কোশ্চেন আসে। তারপর হলো তোমার আমরা যে দুই একটা ম্যাথ করব, ওই গতানুগতিক একটা টাইপের ম্যাথই আসলে আছে, ওইগুলাই আমাদের আসলে কি বেশি বেশি হলো সিকিউ এ আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে আমরা হলো এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই জিনিসগুলো যদি একটু আসলে দেখি, তার আগে আমরা ছোট একটা টার্ম একটু বলে নিই। যে আমরা আগে আসলে দ্রাব্যতা নিয়ে তো অনেক কথা বলছিলাম, যে সনাতন সংজ্ঞা একটা পড়াইছিলাম, যে আধুনিক সংজ্ঞা আমরা ছিল যেটা বলছিলাম, সেই আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমাদের দ্রাব্যতার একক আরো দুইভাবে হলো প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে একটা হলো আমার গ্রাম পার লিটার, একটা হলো আমার কি মোল পার লিটার। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আসলে মোল পার লিটারটাই হলো বেশি স্ট্যান্ডার্ড আধুনিক সংজ্ঞায়, অথবা হলো কি মোলারিটি বলতে আমরা যেটা বুঝি। ঠিক আছে, যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব আসলে কি থাকবে, দ্রবীভূত থাকবে, ওইটারে আমরা কি বলবো, যে আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, দ্রাব্যতা বলতে পারি। তাই কেএসপি কেআইপি বলতে আমরা এতক্ষণ ধরে যা পড়বো আসলে এই লেকচারে সব কিছুতেই আমাদের দ্রাব্যতা বলতে আমরা বুঝবো আসলে এই একক, যে যেখানে আমি দেখবো যে দ্রাব্যতা কি অথবা ঘনমাত্রার মান কত, দ্রাব্যতার মান কত, সবকিছুই আমরা বের করবো হলো কিভাবে, মোল পার লিটার বা মোলারিটিতে, যদি তোমার উল্লেখযোগ্যভাবে কোনো একক না বলে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে আমরা হলো কি এই দুইটা কনসেপ্ট একটু দেখি। মানে তুমি একটু সিম্পলি চিন্তা করলে আসলে আমার কি কনসেপ্টগুলো ইজিলি বুঝতে পারবা, মানে বেশি একটা জটিল না। তোমরা একটু পেঁচায় ফেললে ধরো যে ঘটনা একটু জটিল হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের হলো যে দ্রাব্যতা গুণফল জিনিসটা হলো আসলে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ধরো একদম সিম্পল ওয়েতে যদি আমি বলি, ধরো একটা পাত্র এখানে আছে, তার মধ্যে আমার হলো কি যে একটা অ্যামাউন্টের হলো দ্রাবক বা তোমার পানি হলো এই জায়গার মধ্যে আমি কি রাখলাম। ঠিক আছে, ধরো এটা 1 লিটার পানি আমি রাখছি। তাহলে এইটার মধ্যে তুমি হলো কি, আমরা আগে যে একটা সংজ্ঞা পড়ছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তুমি কি করতে পারো, একটা দ্রব একটা ম্যাক্সিমাম পরিমাণে দিতে পারবা, এর চাইতে বেশি আসলে তোমার কি দেওয়া হলো সম্ভব না। মানে এর চাইতে বেশি দিলে দ্রাবকের যে পানির অণু আছে তারা কি ওই পরিমাণ দ্রবের বেশি আসলে তারা ধারণ করে রাখতে পারবে না, ওইগুলো কি হবে, অদক্ষিপ্ত হবে। তাহলে আমরা ধরো ফার্স্ট একদম নর্মালি একটা সোডিয়াম ক্লোরাইড জিনিস দিয়ে আমি বলি, যে সোডিয়াম ক্লোরাইড তুমি ধরো যে এখানে আস্তে আস্তে ঢালতেছো, তাহলে তার ধরো যে 1 গ্রাম দিলা, 2 গ্রাম দিলা, 3 গ্রাম দিলা, ধরো সাপোজ তোমার মোল দিয়ে যদি আমরা বলি, তাহলে ধরো যে 1 মোল 2 মোল 3 মোল দিলা, তাহলে আমরা ধরলাম যে 1 লিটারের মধ্যে সর্বোচ্চ আমার কি যে 5 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইডই হলো দ্রবীভূত হইতে পারে। ঠিক আছে, মানে আমাদের একক যেহেতু সব মোল পার লিটারে বলবো, আমি মোল দিয়েই বলতেছি, গ্রাম দিয়ে যদি মানে আর না বলি, তোমরা ওই জিনিসটা মোল আর গ্রামটা একসাথে হলো চিন্তা করে আর কি বলো, মানে ধরতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে এই 1 লিটার যে পানির দ্রবণটা আছে, এই পানির দ্রবণটার মধ্যে আমাদের হলো কি আমি সোডিয়াম ক্লোরাইড হলো আমি দিতেছি। তো এই 1 লিটার পানির যে পরিমাণটা আছে তার একটা কি আছে, ম্যাক্সিমাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ধারণ করার কি আছে, আমার ক্ষমতা আছে। তাহলে এই ম্যাক্সিমাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা আমি ধরলাম যে সাপোজ হলো কি আমার যে 5 মোল পরিমাণ। ঠিক আছে, যে তুমি যদি 5 মোল পরিমাণ দাও, তাহলে আমার কি এই সোডিয়াম ক্লোরাইডটা তোমার কি হবে, সম্পৃক্ত একটা অবস্থা তৈরি করবে, এর চাইতে বেশি হলো তুমি কি আর দিতে পারতেছো না। ঠিক আছে, তাহলে এখন এই দ্রবণের মধ্যে কি ঘটতেছে আমরা যদি একটু বলি, যে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস এই দুইটা আয়ন আমার কি দ্রবণের মধ্যে আছে না, তাহলে আমার হলো NaCl। তাহলে NaClটা যদি আমরা ভাঙি, তাহলে NaClটা ভাঙলে আমরা কি পাবো, Na প্লাস এবং Cl মাইনাস, যেটাই তো আসলে আমার কি দ্রবণে উপস্থিত আয়ন। তাহলে NaCl এর 1 লিটারে সম্পৃক্ত অবস্থায় সর্বোচ্চ আমার কতটুকু ভ্যালু আছে, 5 মোল পরিমাণ আছে। তাহলে এই ভ্যালুটা কি একটা মানে কনস্ট্যান্ট ভ্যালু না, আমি যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি রাখি এবং নির্দিষ্ট তাপমাত্রায় ধরো 1 লিটার পানির মধ্যে আমার কি 5 মোল সোডিয়াম ক্লোরাইড ম্যাক্সিমাম দ্রবীভূত করা যায়, তার মানে প্রতি লিটারে যত মোল দ্রবীভূত করা যায় ওইটারই ধরো যে আমি দ্রাব্যতা হিসেবে যদি বলতে চাই, তাহলে জিনিসটা হলো যে 1 লিটার দ্রাবকের জন্য
কত মোল ম্যাক্স দ্রবীভূত হইতে পারবে, এই যে ভ্যালুটা পাইলাম 5 মোল, তাহলে এই 5 মোল জিনিসটা আসলে কি আমার একটা ফিক্সড বা কনস্ট্যান্টের মতো। ঠিক আছে, মানে জিনিসটা হলো যে তুমি কি ধরো সর্বোচ্চ 5 মোলই দেওয়া যাবে, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট। তুমি 2 মোল 3 মোল দাও আরো বেশি দিতে পারবা, বা 6 মোল দিলে 1 মোল কি হয়ে যাবে, অতক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে ম্যাক্স যে একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা কি আমার একটা ফিক্সড ভ্যালু অথবা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে তুমি এই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত অবস্থা বা 5 মোল থাকা অবস্থায় তার মধ্যে এই সোডিয়াম প্লাস আয়ন তুমি কি পাবা, 5 মোল পাবা। এই Cl মাইনাস আয়ন তুমি কি পাবা, 5 মোল পরিমাণ পাবা না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি নতুন একটা জিনিস করি, সেই জিনিসটা হলো কি যে এই সোডিয়াম প্লাসের যেই মোল সংখ্যা এবং Cl মাইনাসের যেই মোল সংখ্যা, এই সংখ্যা দুটো যদি আমি গুণ দেই 5 × 5 ধরো যে 25, তাহলে এই সংখ্যাটাও আসলে আমার কি হবে, একটা ধ্রুবক বা হলো কি কনস্ট্যান্ট হবে না, বা একটা ফিক্সড ভ্যালু হবে। ঠিক আছে, আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? দেখো তোমার সোডিয়াম ক্লোরাইডের একটা ম্যাক্স অ্যামাউন্ট দ্রবীভূত থাকতে পারে, ওটা আমি বললাম যে 5 মোল, তাহলে ওইটা ওই তাপমাত্রায় প্রতি লিটার পানির জন্য একটা কি ফিক্সড বা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই 5 মোল যদি আমার কি দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে ওই জায়গায় আমি কি পাবো, 5 মোল সোডিয়াম প্লাস এবং 5 মোল কি Cl মাইনাস। তাহলে তাদের আয়ন দুইটার যে গুণফল, আয়নের পরিমাণ দুইটাও কনস্ট্যান্ট, তাদের গুণফলের দুইটার যে ভ্যালুটা, এইটাও আমার কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না। মানে সোডিয়াম ক্লোরাইড 5 মোল যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় ম্যাক্স ভ্যালু, তাহলে সোডিয়াম প্লাসের ম্যাক্স ভ্যালু আমার কত হইতে পারবে, 5 মোল। ক্লোরিন মাইনাসের ম্যাক্স ভ্যালু কত হইতে পারবে আমার, 5 মোল। এবং এই দুইটার গুণফলটাও আমার কি হবে, 25, যেটা এটাও তোমার কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে না। তার মানে এটা আসলে কোন অবস্থা, সম্পৃক্ত অবস্থা না। তাহলে সম্পৃক্ত অবস্থায় ম্যাক্স যেটা দ্রবীভূত হয় ওইটার পরিমাণ যেহেতু নির্দিষ্ট, তাহলে তার থেকে যে আয়নগুলা হয় ওই আয়নের পরিমাণ নির্দিষ্ট, এবং আয়নের যে গুণফল পরিমাণের, এই গুণফলটাও কি একটা নির্দিষ্ট ভ্যালু না। তাহলে এই ভ্যালুটারই আমরা মূলত একটা নতুন নাম দিছি, সেটা হলো আমার কি যে দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফলের আইডিয়াটা হলো কিরকম, যে একটা সম্পৃক্ত দ্রবণে একটা লবণ সর্বোচ্চ অবস্থায় দ্রবীভূত থাকবে, ওই কারণে তো আমরা সম্পৃক্ত নাম দিছি। তাহলে সম্পৃক্ত অবস্থায় একটা লবণ দ্রবীভূত হওয়ার পরে তার যে আয়নগুলা উৎপন্ন হয়, সেই আয়নগুলার ভ্যালুটাও কি একটা সম্পৃক্ত মান বা একটা কি ম্যাক্সিমাম মান। তাহলে এই আয়নগুলার ঘনমাত্রার যে গুণফল, সেই ঘনমাত্রার গুণফলটারে আমি কি বলবো, দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, মানে এটা আমরা মোল লিখতেছি প্রতি লিটার হিসাব যেহেতু, তাহলে আমার কি এটার ঘনমাত্রা বললেও আসলে সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মোট কথা হলো দ্রাব্যতার ভ্যালু যেহেতু একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে তারে যদি আমি আয়নে নিয়ে যাই এবং আয়নগুলার গুণফলেও হলো নিয়ে যাই, তাহলে ওই জিনিসটাও একটা কি ধ্রুব রাশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দ্রাব্যতার গুণফলের আমাদের হলো কি যে সংজ্ঞাটা হলো এরকম, যে আমার কি একটা লবণের, এখন এই নিয়ে আরো কিছু ছোট ছোট কন্ডিশন আছে, ওগুলো আমি পরে অ্যাড করতেছি, যে একটা লবণের আয়নের ঘনমাত্রার গুণফল একটি কি রাশি, ধ্রুব রাশি। ঠিক আছে, তাহলে কোন অবস্থায় ধ্রুব রাশি, ওই অবস্থাটা হলো কি আমার সম্পৃক্ত অবস্থা। তাহলে সম্পৃক্ত অবস্থায় একটা লবণের যে আয়নগুলো থাকবে তাদের গুণফলের মান একটা কি হবে, ধ্রুব রাশি হবে। তাহলে এই ধ্রুব রাশিটারই নাম দিছি আমি ওই লবণের জন্য ওই তাপমাত্রায় তার কি দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, তাহলে এই ভ্যালু কি আসলে কখনো চেঞ্জ হবে? তুমি যদি কম পরিমাণ লবণগুলাও বা বেশি পরিমাণ লবণগুলাও, একটা লবণের ম্যাক্স ভ্যালু কি আমার দ্রাব্যতার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, তাহলে তার দ্রাব্যতা গুণফলের মানটাও আমার কি থাকবে, তুমি ঘটনা যাই ঘটাও না কেন, তাপমাত্রা যতক্ষণ না তুমি চেঞ্জ করবে আমার কি এই দ্রাব্যতার গুণফলের মানটা আমার ফিক্সড বা হলো কি কনস্ট্যান্টই আমাদের কি হবে, থাকবে। ঠিক আছে, আচ্ছা এইটা হলো কথা। এখন এই সূত্রে আমরা একটু জিনিসপত্র মডিফাই করব। মডিফাই জিনিসটা হলো যে এই যে আমরা লবণটা নিব, এই লবণটা আমরা নিব হলো স্বল্প দ্রবণীয় লবণ। ঠিক আছে, এবং আমরা যে ঘনমাত্রার গুণফলটা নিব, এই গুণফলটা আমরা একটু মডিফাই করব, সেটা হলো যে তোমার ঘাত সহ গুণফল।
ঠিক আছে। এবং আরেকটা টার্ম যেটা বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে এই তিনটা প্যারামিটার ধরো যে আমরা এখানে যদি অ্যাড করলাম আর কি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ধরো যে ঘটনা। এখন স্বল্প দ্রবণীয় লবণ আসলে কেন নিতেছি, এখন যে লবণগুলো তোমার কি স্বল্প দ্রবণীয় না তাদের ক্ষেত্রে আমাদের হলো যে পরিপূর্ণভাবেই তোমার কি হয় বিশ্লেষিত হয়, এবং তাদের যে দ্রাব্যতার পরিমাণ সেই পরিমাণের ভ্যালুটা থাকে মোটামুটি ভালো রকমেরই বড়। তাহলে ওই জিনিসগুলো আসলে আমরা হলো কি মানে এই মেথডে হলো আনি না, আমরা স্বল্প দ্রবণীয় লবণগুলোর ঘনমাত্রাগুলো থাকে একটু কম পরিমাণে, তারা কম পরিমাণে দ্রবীভূত হয়, তাদের যে আমাদের ক্যালকুলেশনগুলো বা তাদের অ্যানালাইসিসগুলো আমরা হলো কি যে এই দ্রাব্যতা গুণফলে নিয়ে এসে করলে আমাদের জন্য একটু সুবিধাজনক আর কি। বড়সড় ভ্যালুর যে দ্রাব্যতাগুলো আছে ওইগুলো আমরা নর্মালি ধরো ওই গ্রাম পার 100 গ্রামের যে ইউনিট ওই একক দিয়ে অথবা গ্রাম পার লিটার মোল পার লিটার এইগুলা দিয়ে হলো সরাসরি আসলে করে ফেলতে পারি। আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস বা ঘটনাগুলো থাকে সেইগুলো আসলে আমার কি এই দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট দিয়ে আসলে অনেকভাবে হলো ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। মানে জিনিসটা হলো যে তুমি দুইটা দ্রবণীয় লবণ যারা 100% দ্রবণীয় লবণ তাদের তুমি 2-3টা মিক্স করে দিলেও আসলে একটার উপর আরেকটার তেমন খুব একটা ইফেক্ট থাকে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি স্বল্প দ্রবণীয় লবণ একটার সাথে আরেকটা মিক্সিং করতে থাকো তখন যে ঝামেলাটা হয় আমাদের কি তাদের ঘনমাত্রা একটু কম বেশি হয়ে গেলেই তাদের মধ্যে হলো কি অদক্ষেপের পরিমাণের মানে পরিমাণটা হলো বৃদ্ধি পায়, অদক্ষেপ হওয়াটা শুরু হইতে থাকে। তাহলে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যখন আমরা বিশ্লেষণ করতে চাই তখন হলো আমাদের আসলে কি যে এরকম দ্রাব্যতা গুণফলের একটা টার্মে আসলে আমার কি যাইতে হয়, ঠিক আছে। যে তোমার হলো আমাদের যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর পরিমাণ একদম স্পেসিফিকলি হলো আমাদের জানতে হয়, এই জিনিসগুলোর আইডিয়া আমার থাকা লাগে। আরেকভাবে আমরা বলতে পারি এরকম ধরো যে একটা স্বল্প দ্রবণীয় লবণ হইলে তার মধ্যে হলো একটা উভমুখী বিক্রিয়ার মতো ঘটনা ঘটে আর কি, ঠিক আছে। যে এই বিক্রিয়াতে তোমার হলো কি যে এ বি টোটালটাই হলো ভাঙে না, তার অল্প একটা পোর্শন হলো ভাঙে, ওই পোর্শনটাই আমার কি হয় অ্যানায়ন ক্যাটায়নে হলো রূপান্তর হয়। এখন দ্রবণীয় লবণ হলে আমার কি হয় বিক্রিয়া পুরাটাই হলো 100% ভাঙে, ঠিক আছে। তাহলে আয়নের ঘনমাত্রা কম বেশি একটু করলেও আমার কি ধরো যে বিক্রিয়া আসলে কোনো দিকে মুভমেন্ট করার মতো ঘটনা ঘটে না, যেহেতু এটা আসলে কি অনেকটা একমুখী বিক্রিয়ার মতোই। তাহলে এটা যেহেতু আমার কি একটা উভমুখী বিক্রিয়ার মতো স্বল্প দ্রবণীয় লবণের বিক্রিয়াটা, তাহলে তাদের এই প্রতিটা আয়নের ঘনমাত্রার উপর আসলে তোমার কি বিভিন্ন ইফেক্ট থাকবে লাসেদেলের নীতির মতো, যে এদের ঘনমাত্রা যদি আমি কি করি একটু কম বেশি করি তাহলে আমার কি হবে তাদের ঘন মানে দ্রাব্যতার পরিমাণটাও একটু কি হইতে পারে কম বেশি হইতে পারে। তাহলে এরকম ভাবে স্বল্প দ্রবণীয় লবণের তোমার যে ঘনমাত্রা আয়ন টায়নগুলো থাকে তাদের ঘনমাত্রার ভ্যালু একটু কম বেশি হলেই আসলে ভালো রকমের একটা ঘটনা ঘটতে পারে, অদক্ষেপের ঘটনা ঘটতে পারে, বিভিন্ন বিয়োজন মাত্রার চেঞ্জের ঘটনা ঘটতে পারে। তাহলে ওইগুলো আমাদের আসলে কি যে দ্রাব্যতা গুণফল দিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের একটু হইলো কি হয় ইজিয়ার হয়, যেটা আমরা দ্রবণীয় লবণের জন্য আসলে দ্রাব্যতার গুণফল দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো ঘাতসহ গুণফল। তাহলে ঘাতসহ গুণফলের কনসেপ্টটা আসছে হলো আমাদের মানে ভর ক্রিয়ার সূত্র হইতে। এই যে উভমুখী বিক্রিয়া থাকে, উভমুখী বিক্রিয়ার মধ্যে তোমরা হলো কি যে একটা ভর ক্রিয়ার সূত্র পড়বা, যে আমাদের কি যে সক্রিয় ভর তার যে সহগ থাকে ওটা কই যায় ঘাতে যায়। তাহলে এইখানে আমরা আসলে ওই ফর্মুলাগুলোতে যাইতে চাইতেছি না, আমরা জাস্ট আমাদের মেথডটা যদি একটু বলতে চাই তাহলে জিনিসটা হইলো যে আমরা কি নিব একটা স্বল্প দ্রবণীয় লবণ নিব, তার থেকে যে ঘনমাত্রাগুলা পাবো সেই ঘনমাত্রাগুলা হলো কি দিব আমি গুণ দিব আয়নগুলার, এবং তাদের সামনে যে সহগগুলা থাকবে সহগগুলার আমি কি ঘাত আকারে কি করব গুণফল করব আর কি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝি। তাহলে এক্সাম্পলটা হলো এরকম, ধরো আমি যদি বলি যে একটা AB2 টাইপের স্বল্প দ্রবণীয় লবণ, তাহলে এই লবণটা তোমার হলো কি A2+ এবং আমার কি দুইটা B- হইলো ভাঙলো, ঠিক আছে। তাহলে তোমার দেখো আমি যদি বলি যে এটা একটা সম্পৃক্ত অবস্থা, তাহলে সম্পৃক্ত অবস্থায় আমাদের কি এই যে আয়ন দুইটা আমি পাইলাম এই আয়ন দুইটার যে অ্যামাউন্ট বা ঘনমাত্রা তাদের গুণফলরে আমি কি বলবো দ্রাব্যতা গুণফল বলবো। তাহলে আমি কি করব A2- এর ঘনমাত্রা আমি নিব, B2- এর ঘনমাত্রা B- এর ঘনমাত্রা আমি নিব, এবং তার এই যে সহগ আছে এই সহগটারে হলো আমি এই গুণ করার সময় ঘাতে হলো বসাই দিব, ঠিক আছে। তাহলে এইটাই হলো তোমার কি এই জায়গার রুলস আর কি, যে আমি যে গুণফলটা বের করব সেটা হলো কি তাদের যে সহগ থাকবে এগুলারে কি আমি ঘাত সহ হলো কি নিব গুণফলটা নিব, তাইলে আমি কি পাবো এইটার যে গুণফল এই মানটারে আমরা বলবো হলো KSP বা সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল।
ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমাদের কি মেইনলি ম্যাথ করার জন্য লাগবে সামনে, যে আমাদের যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলো হলো কি তুমি বিক্রিয়া সমতা করবা, কোনো সহগ যদি থাকে তাহলে সহগগুলো আমাদের কি একটা ঘাতে কনভার্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দ্রাব্যতা গুণফলটা আরেকবার একটু রিভিউ দিই, পরে আমরা হলো আমাদের কিছু ইকুয়েশনে যাই। তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের আইডিয়াটা এইভাবে বলছিলাম যে সম্পৃক্ত অবস্থায় একটা পদার্থ যেহেতু একটা সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হইতে পারে, তার ওই সংখ্যাটা যেহেতু ফিক্সড যে সে কতটুকু সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হইতে পারবে, তাহলে তার থেকে আমি যে আয়নগুলো আসলে পাইতেছি সেই আয়নগুলোরও একটা নির্দিষ্ট মান থাকবে, সেই আয়নগুলোরও একটা কি থাকবে নার্দিষ্ট ঘনমাত্রা থাকবে। তাহলে সেই ঘনমাত্রাগুলোর গুণফলটাও কি হবে একটা ধ্রুব রাশি হবে, এবং তাদের ঘনমাত্রার গুণফলের সেই ধ্রুব রাশির মানটা নামটাই আমরা আসলে দিতেছি কি যে দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, তাহলে আমাদের সম্পৃক্ত অবস্থায় তোমার হলো কি যে একটা স্বল্প দ্রবণীয় লবণের নির্দিষ্ট তাপমাত্রায় তার থেকে যে আয়নগুলো আমি পাবো আয়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে আমি কি বলবো ওই লবণের জন্য দ্রাব্যতা গুণফল বলবো, এবং তাপমাত্রা যতক্ষণ ফিক্সড আছে আমাদের কি ওই লবণের দ্রাব্যতা গুণফলের মান ততক্ষণ কি থাকবে ফিক্সড থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের কি মেইনলি দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট। আচ্ছা এখন ধরো আমি যদি বলি যে আয়নিক গুণফল জিনিসটা আসলে কি, তাহলে আয়নিক গুণফলটা হলো আমাদের শর্টে বলি হইতেছে আমাদের ওই কেআইপি। আচ্ছা এখন কথা হয়েছে আমরা তো কি সম্পৃক্ত অবস্থায় যত আয়নগুলো থাকবে তাদের গুণফলের একটা নাম দিলাম হলো কি দ্রাব্যতা গুণফল। এখন দ্রবণ তো সবসময় সম্পৃক্ত অবস্থায় নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের ঘটনা পড়ছিলাম যে অসম্পৃক্ত হইতে পারে, সম্পৃক্ত হইতে পারে, আবার কি অতিপৃক্ত হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে ধরো আমাদের কি যে সোডিয়াম ক্লোরাইডের আমরা যে ঘটনাটা বলছিলাম যে 1 লিটার পানির মধ্যে আমার কি যে 5 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড হলো কি আমার দ্রবীভূত হইতে পারে ম্যাক্স। ঠিক আছে, তাহলে দেখো তাহলে তার কেএসপির ভ্যালু আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আসবে, সোডিয়াম প্লাসের পরিমাণ হলো 5, ক্লোরিন মাইনাসের পরিমাণ হলো 5, তার মানে ভ্যালুটা হলো কত 25। ঠিক আছে, তার মানে এই ভ্যালু 25 এটাই বোঝায় যে কোনো একটা জায়গায় সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসের গুণফল আমার হলো কি সর্বোচ্চ 25 পর্যন্তই থাকবে, এর চাইতে বেশি হওয়া আসলে সম্ভব না, কারণ সম্পৃক্ত অবস্থায় তাদের পরিমাণ হলো 5 এবং গুণফল হলো কি আমার 25। ঠিক আছে, আচ্ছা এখন ধরো তুমি কি করলা, সোডিয়াম ক্লোরাইডের 3 মোল হলো তুমি কি এই জায়গার মধ্যে হলো কি করলা দ্রবীভূত করলা। ঠিক আছে, তাহলে 3 মোল দ্রবীভূত যে করলা, তাহলে এখন ধরো যে তোমার কাছে ডাটা আছে যে সোডিয়াম ক্লোরাইডের কেএসপি হলো 25। এখন তুমি তো আসলে বুঝতেছো না যে এই 3 মোল যে আমি দিছি এটা আসলে আমার কি একটা অসম্পৃক্ত অবস্থা নাকি সম্পৃক্ত অবস্থা। তাহলে 3 মোল যদি তুমি দাও তাহলে তার মধ্যে তুমি সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস কত মোল পাবা, 3 মোল পাবা না, বা 1 লিটার যেহেতু দ্রবণ আমি মোলারিটি দিয়ে যদি ডাইরেক্ট বলি সমস্যা নাই। তাহলে এই যে এখন তুমি যদি আয়ন দুইটা গুণ দাও সোডিয়াম প্লাসের মোল এবং সিএল মাইনাসের মোল বা ঘনমাত্রা, তাহলে গুণফলের মানটা তুমি কি পাবা 9 পাবা। তাহলে তোমার এই যে আয়ন দুইটার গুণফল 9, এইটা তোমার সম্পৃক্ত অবস্থার আয়ন দুইটার গুণফল যে 25 তার চাইতে কি আসছে ছোট আসছে না। তাহলে তুমি দেখো তুমি যখন সর্বোচ্চ পরিমাণ মোলের তুলনায় কম পরিমাণ মোল দ্রবীভূত করছো তখন সর্বোচ্চ পরিমাণ মোলের জন্য যে আয়নের গুণফল 25 তার চাইতে তোমার কম পরিমাণ মোল দেওয়ার কারণে যে আয়নের গুণফলগুলো বের করলা 9 তার মানটাও কি ছোট পাইতেছি না। তাহলে এই জিনিসটা আমরা এখন এইভাবে ব্যাখ্যা করি যে তুমি যে কোনো অবস্থায় যখন একটা অ্যামাউন্ট কি করবা দ্রবীভূত করবা তখন তার আয়নগুলার ঘনমাত্রার যে আমি গুণফল এই 9 বের করলাম এইটারই আমি নাম দিতেছি আসলে আমার কি যে আয়নিক গুণফল। ঠিক আছে, অথবা তুমি হলো কি করলা ধরো যে সাপোজ 7 মোল দ্রবীভূত করছো। ঠিক আছে, তাহলে 7 মোল দ্রবীভূত করলে এখন তুমি ধরো যে আয়নগুলার গুণফল যদি সাপোজ বের করতে চাও তাহলে তুমি কি করবা সোডিয়াম প্লাসও ধরে নিলা যে 7 মোল আছে, সিএল মাইনাসও ধরে নিলা কি আমার 7 মোল আছে, তাহলে তাদের গুণফলটা কি আসবে 49 আসবে না। ঠিক আছে, তাহলে এই যে তুমি হলো কি যে কোনো পরিমাণ লবণ দ্রবীভূত করলা এবং ওই পরিমাণ লবণের জন্যই কি তাদের আয়নের পরিমাণের গুণফলটা নির্ণয় করলা, ওই অবস্থাগুলোর গুণফলের যে ভ্যালু ওই ভ্যালুগুলারই আমরা কি বলতেছি আসলে আয়নিক গুণফল। বুঝছো, তাহলে এখন তুমি দেখো তোমার ম্যাক্স দ্রবীভূত হইতে পারতো 5 মোল,
তার চাইতে তুমি বেশি দিছো 7 মোল, তাহলে 5 মোলের জন্য যে আয়ন দুইটার গুণফল আসছিল 25, 7 এর জন্য আয়ন দুইটার গুণফল কি আসছে 49 আসছে না। তাহলে এইখান থেকে আমি আসলে সুন্দরভাবে কি বলতে পারি, দেখো সম্পৃক্ত অবস্থার যে গুণফলটা তারে তো আমরা একটা সুন্দর নাম দিয়ে দিছিলাম হলো কি যে দ্রাব্যতা গুণফল। তাহলে আয়নিক গুণফল নামটা কি হবে, যে যে কোনো অবস্থায় তুমি যদি কি করো দ্রবণের থেকে দ্রবীভূত আয়নগুলোর গুণফল নাও, তাহলে সেই ভ্যালুটারই আমরা আসলে কি বলবো আয়নিক গুণফল বলবো। ঠিক আছে, তাহলে আয়নিক গুণফলের একটা স্পেসিফিক ভ্যালুর নাম হইতেছে আমার কি যে দ্রাব্যতা গুণফল। বুঝতে পারছো, তুমি যত খুশি অ্যামাউন্ট দাও, যত খুশি গুণফল বাইর করো, সব গুণফলের নামই কি হবে আয়নিক গুণফল। তুমি যখনই 5 মোল দিবা মানে তার সম্পৃক্ত অবস্থার অ্যামাউন্টটা দিবা, তখন যেই গুণফলের মানটা পাবা 25, এই আয়নিক গুণফলের ভ্যালুর নামটা তখন হয়ে যাবে তোমার কি দ্রাব্যতা গুণফল আর কি। বুঝতে পারছো, তাহলে এইটার সুবিধা হইলো দেখো কোনো একটা লবণের তুমি যদি দ্রাব্যতা গুণফলের মান তোমার এটা জানা বা গিভেন দেওয়া থাকে, তাইলে তুমি ওই লবণের আয়নিক গুণফল বের করলে তার সাথে হইলো কি এই দ্রাব্যতা গুণফলের তুলনা করলে তুমি বলতে পারবা যে তোমার দ্রবণ অসম্পৃক্ত, সম্পৃক্ত নাকি তোমার কি অতিপৃক্ত। ঠিক আছে, তাহলে ধরো আমি এখানে হলো কি যে 5 মোল 7 মোল এগুলোর কাহিনী ধরো যে সাপোজ জানতাম না, ধরো জিনিসটা হলো যে কেএসপির মান হলো কি 25, তাহলে কোনো একটা অবস্থায় আমি কি আয়নিক গুণফল বা কেআইপির মান পাইলাম হলো 9, তাহলে তোমার কেআইপির মান 9, এই ভ্যালুটা কি 25-এর চাইতে কি ছোট, বা দ্রাব্যতা গুণফলের চাইতে আয়নিক গুণফলের মান আমার কি আসছে ছোট আসছে। তার মানে এই ঘটনায় আমি কি বলতে পারি যে যতটুক আয়ন ম্যাক্স থাকতে পারতো ওইটা থাকলে গুণফল হইতো 25, যতটুকু আয়ন বর্তমানে আছে তাদের গুণফল হলো 9, তার মানে আয়ন বর্তমানে কি আছে সম্পৃক্ত তুলনায় কম আছে। তাহলে কেআইপির ভ্যালু যখন কেএসপির ভ্যালুর চাইতে কি হবে ছোট হবে, তখন আমার কি হবে জিনিসটা অসম্পৃক্ত বোঝাবে। তুমি যখন হলো কেএসপির ভ্যালু কেআইপির ভ্যালু বা আয়নিক গুণফল যখন তুমি পাইলা হইলো কি 49, তাহলে 49 ভ্যালুটা তোমার কি ম্যাক্স ভ্যালু 25 এর চেয়ে বেশি। তার মানে এইটা আসলে কি ইন্ডিকেট করতেছে যে তুমি যত আয়ন আসলে দ্রবণে দ্রবীভূত করাইছো সেটা তোমার কি ম্যাক্স যত আয়ন থাকতে পারবে তার চাইতে কি বেশি হলো কি দিয়ে ফেলছো। ঠিক আছে, তাহলে আয়নিক গুণফলের মান যে কোনো অবস্থায় আমি বের করলে একটা লবণের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপির মান হলো আমার ডাটা শিটের মতো ধরো যে ফিক্সড করা থাকে, যে ওইটা আমার হলো কি যে তথ্য থেকে আমি পাওয়া যাব। তাহলে যে কোনো একটা মোমেন্টে আমি যদি আয়নিক গুণফলের মান জানি, তাহলে তার ওই ভ্যালুটা আমি কেএসপির সাথে তুলনা করলে আমি আমার ডিসিশনটা নিতে পারবো যে ওইটা হলো কি তোমার স্বল্প দ্রবণীয় লবণ না তোমার অসম্পৃক্ত অবস্থা নাকি সম্পৃক্ত অবস্থা নাকি তোমার কি অতিপৃক্ত অবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের এই আয়নিক গুণফলের আইডিয়াটা তাহলে হলো কি দাঁড়াইলো, যে আমাদের আয়নিক গুণফলটা হইল যে যে কোনো অবস্থায় দ্রবণের আয়নগুলোর গুণফল ঘনমাত্রার। আচ্ছা, এখানে আমাদের ঘাত সহ থাকবে, ঘাত সহ ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই কেআইপি যেটা, এই কেআইপির সাথে আমাদের কেএসপি রিলেশনগুলো আসলে পরবর্তীতে লাগবে। তাহলে যে কোনো অবস্থায় তুমি কি আয়নগুলোর গুণফলের মান বের করলা, সেটা যদি তুমি দেখো যে আমার কি দ্রাব্যতা গুণফলের চাইতে ছোট আছে, তাহলে এই জিনিসটা আমার কি বোঝাবে যে সেটা হলো কি যে অসম্পৃক্ত। ঠিক আছে, তারপর তুমি যে কেআইপি বের করলা, তাহলে সেটা যদি আমার কি কেএসপি সমান তুমি পাওয়া যাও, তার মানে জিনিসটা হলো কি যে যা থাকার কথা তাই আছে, তাহলে এটা আমার কি বোঝাবে সম্পৃক্ত। এখন তুমি তোমার যত আয়ন গোলাইছো এই সবগুলার যে গুণফল, এই জিনিসটা বের করে দেখলা লবণের কিসের চাইতে বেশি হয়ে গেছে, কেএসপির চাইতে বেশি হয়ে গেছে, তাহলে তুমি কি বলবা জিনিসটা অতিপৃক্ত বা আমার ঘটনা ঘটবে কি যে অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি আইডিয়া যে সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর গুণফল বের করলে সেটা বলবো দ্রাব্যতা গুণফল, আর যে কোনো অবস্থায় আয়নের গুণফলগুলো বের করলে সেটা বলবো কি আমি আয়নিক গুণফল। তাহলে যে কোনো অবস্থার গুণফলের মান যদি আমি কোনো ঘটনায় বের করি, তাহলে ওই লবণের ডাটা শিট থেকে বা গিভেন তথ্য থেকে তার যে কেএসপির ভ্যালু আছে তার সাথে তুলনা করলে আমি ডিসিশন নিতে পারি
যে ওইখানে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, সম্পৃক্ত অবস্থা আছে নাকি আমার কি অসম্পৃক্ত অবস্থা আছে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের ধরো এনে কথাবার্তা। তাহলে এখন আমাদের কেআইপির উদ্দেশ্য, সরি তোমার কেআইপি বের করার জন্য আসলে আমার উদ্দেশ্য কি, যে যেই লবণের কেআইপি আমি বের করব ওই লবণের যে আয়নগুলো আছে তাদের ঘনমাত্রা আমার জানতে হবে, তাদের ঘনমাত্রা যদি আমি গুণ দিই তাহলে আমি কি পাবো, কেআইপি পেয়ে যাবো। আচ্ছা আমরা হলো কেএসপির হলো কিছু রাশি আগে একটু পড়ি, পরে আমরা একটু ম্যাথে যাই। ধরো যে আমাদের কেএসপির রাশিমালা, এগুলো তোমরা ফর্মুলার মতো মুখস্থ রাখতে পারো বা ভাঙায় ভাঙায় লিখলেও আসলে সমস্যা নেই। এখানে একটা ছোট কনফিউজিং পার্ট আছে, এটা আমরা একটু আসলে ক্লিয়ার করি, এটা অনেকেরই একটু আনক্লিয়ার থাকে। ধরো আমাদের এবি ফরম্যাটের যদি একটা লবণ থাকে, ঠিক আছে, তাহলে এই লবণটা ভাঙলে আমার কি হবে, এ প্লাস বি মাইনাস, আচ্ছা এটা ধরো আমাদের 1 নং টাইপের লবণ যদি আমি বলি। আচ্ছা তাহলে এখন কথা হলো যে এইটার দ্রাব্যতা আমি বললাম এস, তাহলে দ্রাব্যতা এস বলা মানে কি। আচ্ছা এখন কথা হলো এই যে যত একক সব আমরা আগে কি বলছি, যে মোলারিটি বা মোল পার লিটারে বলতেছি, তাহলে দ্রাব্যতা এস বলার মানে হলো যে প্রতি লিটারে এ বির হলো কি এস মোলই সর্বোচ্চ আমার কি থাকতে পারবে। তাহলে সর্বোচ্চ যা থাকতে পারবে তার থেকে আমি যে আয়নগুলো পাবো তাদের আয়নের যে গুণফল ওইটার নামই আমি কি কেএসপি দিছি। তাহলে এস মোলার যদি আমার কি হয়, দ্রবীভূত হয়, তাহলে আমি কি এ প্লাস পাবো হলো এস মোলার, বি মাইনাসও কি পাবো এস মোলার পাবো, মানে এদের সাথে হলো কি 1:1:1 সম্পর্ক। ঠিক আছে, তাইলে এখন তোমার এই জায়গায় কেএসপি তোমার কি হবে, কেএসপির মান হবে তোমার কি এ প্লাস এবং বি মাইনাসের ঘনমাত্রার গুণফল। তাহলে এটা হলো কি এস ইন্টু এস বা কেএসপি হইল এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেএসপির মান এস স্কোয়ার, তাহলে সেই এস আমার কি নির্দেশ করবে, ওই লবণটার দ্রাব্যতা নির্দেশ করবে। তাহলে এই রাশিগুলো ডাইরেক্ট মনে রাখতে পারো যে এবি ফরম্যাটের লবণে যদি দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে তার বর্গ করলেই আমি কি পাবো, তার কেএসপির ভ্যালু হলো পাওয়া যাব। অথবা কেএসপি দেওয়া থাকলে তুমি হলো কি যদি তার রোড করে দাও তাহলে তুমি কি পাবা, ওই লবণের দ্রাব্যতা হলো পাওয়া যাবা। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমাদের হলো কি, যে ধরো আরেকটা ফরম্যাটের লবণ যদি আমরা একটু দেখি, ধরো আমরা একদম বড় সড়ো যদি বলি AB3, আচ্ছা AB2 দিয়ে আমরা ধরো যদি আগাই, তাহলে এখানে আমি কি A2 প্লাস আর B কি পাবো 2B মাইনাস। ঠিক আছে, তাহলে এখন আমাদের হলো কি এটার দ্রাব্যতা যদি আমি ধরি S, তাহলে এটার 1 মোল থেকে আমি A2 প্লাস কি পাই 1 মোল পাই, B মাইনাস কয় মোল পাই আমি 2S পরিমাণ পাই। ঠিক আছে, তাহলে এখন যদি আমি কি কেএসপির মান বের করতে চাই তাহলে আমাদের কেএসপির মান হলো কত আসবে, A2 প্লাসের ঘনমাত্রা ইন্টু বি মাইনাসের ঘনমাত্রা উপরে কি হবে তার সামনে যেই সহগ আছে সেটা। ঠিক আছে, তাহলে এর ঘনমাত্রা হইল কত এস, বি মাইনাসের ঘনমাত্রা হইল কি 2s, উপরে একটা কি স্কোয়ার। ঠিক আছে, কারণ এইখানে একটা ছোট ঝামেলার জায়গা হয়েছে, অনেকের একটা কনফিউশন থাকে যে আমরা উপরে 2b মাইনাস লিখছি নিচে লিখছি s, তাহলে এই 2b মাইনাস সমান হলো যদি 2s বলি তাহলে তো আবার b তোমার হইলো কি s এর সমানই হয় না যদি আমি 2 হইলো কাটি। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা হলো মানে একদম ভুল কনসেপ্ট। মানে জিনিসটা হলো কি যে আমরা উপরের 2b লিখতেছি মানে এই না যে 2b মাইনাস সমান হলো 2s। ঠিক আছে, মানে জিনিসটা হলো যে এই লবণ যখন ভাঙবে দ্রবণে তখন তুমি a যতগুলা পাবা b তুমি কি পাবা তার চেয়ে ডাবল পাবা না। তার মানে এই যে 2s এর পরিমাণটা, এই পরিমাণটা আসলে আমার কার পরিমাণ, এই শুধু b মাইনাসের পরিমাণই, বুঝতে পারছো? মানে তার সামনে 2টা আমরা লিখতেছি নিচের 2টা যাতে সহজে আনতে পারে ওইটা বোঝার জন্য, বুঝতে পারছো? তুমি এই 2টা যদি উজ্জ্বল রাখো কোনো সমস্যা নাই, যে এই লবণ ভাঙে আমি কি পাবো A2 মাইনাস আয়ন পাবো আর B মাইনাস আয়ন পাবো, A2 প্লাস আয়ন পাবো। তাহলে A2 প্লাস আয়নের পরিমাণ হলো S আর B মাইনাস আয়নের পরিমাণ হবে তোমার কি তার ডাবল বা কি তোমার 2s। তাহলে শর্ত হইতেছে যে B মাইনাসের পরিমাণ যেটা সেটাই আমি এনে বসাবো এবং B মাইনাসের সামনে এই সমতাকৃত সমীকরণে যদি কোনো সহগ থাকে তাহলে এটা আমি কই বসাবো,
এই ঘাতে এনে বসাবো আর কি, বুঝতে পারছো? তাহলে এইটা হলো তোমার কি এই জায়গার মধ্যে একটা কনফিউশনের জায়গা আর কি, ঠিক আছে? তাহলে জিনিসটা হলো যে উপরে যেভাবে লিখতেছি এইটা সমান যে 2s, এই কনসেপ্ট লেখা যাবে না, এটা আমার পুরোপুরি ভুল। আমাদের এই b মাইনাসের ঘনমাত্রাটাই হইলো 2s, এবং এই সামনে যদি কোনো সহগ থাকে তাহলে ওইটার আমরা কি করব, ঘাতে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের এইখানে ফর্মুলা হলো কি দাঁড়াবে, যে ksp সমান 4s কিউব। তাহলে এইখানে s এর পরিচয় হলো তোমার কি, যে দ্রাব্যতা নির্দেশ করবে, a2 প্লাসের ঘনমাত্রা নির্দেশ করবে, s টা তুমি ডাবল করলে কি পাবা, b মাইনাসের ঘনমাত্রা পাবা। আর তুমি s এর মান যদি ডাইরেক্ট দেওয়া থাকে 4s কিউব করলে ওই লবণের কি ksp পাওয়া যাবা, ksp দেওয়া থাকলে কি 4 দিয়ে ভাগ দিয়ে 3 রুট করলে কি আবার s এর ভ্যালু হলো পাওয়া যাবা, ঠিক আছে? তাহলে এই হলো কথা। তাহলে আমরা এখানে ধরো যে আরো দুইটা ফরম্যাট যা সূত্র আকারে যদি লেখা দিই, যে ab3, তাহলে এটার জন্য আমার রাশি কি হবে, a হইলো s, b তোমার কি হবে 3 গুণ 3s, আর b এর সামনে একটা 3 থাকবে, তাহলে 3s কিউব, তাহলে 27s টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে কি এই ফরম্যাটের জন্য সূত্র। আর লাস্ট আরেকটা আমরা পড়তে পারি হইলো a2b3। তাহলে আমার কি এর ঘনমাত্রা পাবো, এটা যদি আমার দ্রাব্যতা হয় s, তাহলে a পাবো কি আমি 2s, এবং b পাবো আমি কতটুক 3s। এখন এর সামনে একটা কি থাকবে 2 থাকবে, 3s এর সামনে একটা কি থাকবে কিউব থাকবে, তাহলে 108s টু দি পাওয়ার 5 হলো ksp। তাহলে এইটা হলো আমার কি এই ঘটনার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের 3 টাইপের। আচ্ছা, আরেকটা ছোট টাইপ থাকতে পারে, জিনিসটা হলো এরকম যে ধরো a2b2 ফরম্যাটে আছে। এখন তুমি আবার ধরো যে এটা উস্তাদি কইরা হলো এরকম করো না যে এটারে ab ধইরা করে ফেললাম, ঠিক আছে? তাহলে এইটার ঘটনা হলো যে এটার থেকে আমি কি লবণের ফরম্যাটই যেহেতু এটা, তার মানে হলো তার একটা অণুর ভিতর দুইটা a পরমাণু আছে, দুইটা b পরমাণু আছে। তাহলে তারা যখন দ্রবীভূত হবে তখন আমার কি হবে, দুইটা a প্লাস হবে, দুইটা কি হবে b মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এইটা s হইলে এটার a প্লাসের ঘনমাত্রা হবে 2s, b মাইনাসের ঘনমাত্রাও কি হবে 2s। তাহলে তাদের ksp রাশি আমরা কি বলবো, 2s এর উপর স্কয়ার, আবার হলো আমার কি 2s এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে আমাদের 16s টু দি পাওয়ার 4। তাহলে তখন ksp রাশি হবে এরকম। তাহলে এইগুলো মুখস্থ না রেখে আমরা হলো কি থিম দিয়ে মনে রাখবো যে আয়নের ঘনমাত্রা যা হবে তা আমরা বানাবো, এরপরে তাদের যে সহগ থাকবে ওইগুলোর আমরা কি করব, হাতে কনভার্ট করে দিব, তাইলে আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে? এই হলো কথাবার্তা। আচ্ছা, এখন ধরো আমরা একটা ছোটোখাটো ম্যাথ একটু করি, যে একদম সিম্পল ম্যাথ, যেটা করলে ধরো যে তুমি একটু জাস্ট কেপিকেসি নিয়ে আমরা যদি একটু মানে থিমটা বুঝতে চাই যে সূত্রগুলো আমাদের কিভাবে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল তোমার দেওয়া আছে, তার মানে হলো কি যে ksp এর ভ্যালু আমার দেওয়া 3.7 tan ইনভার্স 15 মোল পার লিটার, ঠিক আছে? হলে ওই দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ OH এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা কত হবে? আচ্ছা, এটা দ্রাব্যতা গুণফলের এককটা আমার আসলে ভুল তোলা হয়েছে। দ্রাব্যতা গুণফলের একক আসলে তোমার হলো কি মানে নির্ভর করে কি কি আয়ন গুণ দিতেছো, মানে ab যদি হয় তাহলে তুমি কি মোলারিটির বর্গ, ab2 হইলে কি মোলারিটির কিউব, ab3 হইলে মোলারিটির 4, এরকম হইলো যে তুমি কি এটার ঘনমাত্রা যদি আমার বলতেই হইতো তাহলে একটা হলো মোলারিটি, আরেকটা হলো কি মোলারিটি 3 বার, তো মোলারিটি টু দি পাওয়ার 4 আর কি ধরো যে তার একক বলা লাগতো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নর্মালি ধরো যে একক না দিলেও সমস্যা নাই, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এগুলা বইগুলোর মধ্যে হলো কি একক ছাড়াও অনেক প্রকাশ করছে, তাই তোমার কখনো বের করতে দিলে একক লেখার কোনো দরকার নাই, যদি দিয়ে দেয় প্রশ্নে তাহলে তোলার সময় সাথে সাথে তুলতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি আবার ম্যাথটাতে একটু যাই, তাহলে এখানে আমার হলো কি বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত। আচ্ছা, তখন তোমার যাই দিবে তুমি হলো আয়নে ফার্স্টে ভাঙাই ফেলবা, তাহলে জিনিসটা সুবিধা। অ্যালুমিনিয়াম 3+ আর কি আমার 3টা OH মাইনাস, ঠিক আছে? তাহলে এখন তোমার ksp এর ভ্যালু দিচ্ছে, এখন বলছে অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাসের ঘনমাত্রা এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তোমার কি দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে তার দ্রাব্যতা ধরলাম আমি s, তাহলে আমি অ্যালুমিনিয়াম 3+ কি পাবো s পাবো, আর 3OH আমি কি পাবো 3s পাবো, ঠিক আছে? তাহলে আমার কি অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা হইল
এস পরিমাণ OH মাইনাসের ঘনমাত্রা হলো আমার কি 3s পরিমাণ, ঠিক আছে। ওই 3OH সমান 3s এই জিনিসটা আমরা ভুলেও লিখবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দ্রাব্যতা গুণফল আমার দেওয়া আছে, তাহলে এটার রাশি যদি আমার মুখস্থ থাকে তাহলে তো ভালো, 27s⁴, অথবা তুমি s আর 3s এর কিউব যদি আমরা করি তাহলে 27s⁴ আমরা পাবো। তাহলে এটার থেকে যদি আমি s এর ভ্যালু বের করি তাহলে 4√KSP বাই কত 27, তাহলে KSP এর ভ্যালু দেওয়া আছে 3.7 ইন্টু tan ইনভার্স 15, তাহলে আমার কি বাই হলো 27। তাহলে এইটার যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আমাদের এই যেখানে হলো লেখা আছে, আমরা ছোট করে আনসারটা লিখে রাখছি 1.08 tan ইনভার্স 4। আচ্ছা, এখন ধরো যে এক্সট্রা একটা কোয়েশ্চেন হয়েছে, আমরা ধরো বের করলাম যে দ্রাব্যতা কত, যে ওই দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ OH মাইনাসের ঘনমাত্রা কত। তাহলে এই কারণে আমরা এনে ছোট ছোট করে লিখে রাখছি যে অ্যালুমিনিয়াম 3+ হলো S মোলার এবং OH মাইনাস হলো কি আমার 3s মোলার। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর পরিমাণ তার কার সমান, দ্রাব্যতার ভ্যালুর সমান, এবং তার ঘনমাত্রা হলো তোমার এই যে ভ্যালু এবং ইনটু তোমার কত 3, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি একটা দ্রাব্যতার ধরো যে একদম বেসিক ম্যাথ, যে দ্রাব্যতা গুণফল থাকলে দ্রাব্যতা কিভাবে পাবো এবং তাদের আয়নগুলার ঘনমাত্রা হলো আমরা কিভাবে পাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু এই থিমের মধ্যেই একটা ছোট কনসেপ্ট যুক্ত করব, যে এইখানে বলা হয়েছে, এই অঙ্কটাও আসলে বেশ ইম্পর্টেন্ট তোমার একটু কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য, যে 25 ডিগ্রি সেলসিয়াসে FeOH3 এর সম্পৃক্ত দ্রবণে OH মাইনাস যেটা আছে, ঠিক আছে। তাহলে এই OH মাইনাসের ঘনমাত্রা তোমারে হলো দিছে কতটুকু 9.84 tan ইনভার্স 9 গ্রাম পার লিটার। এই যে এই জায়গাটা হলো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ইউনিট দিছে হলো কিসে, গ্রাম পার লিটারে, এবং আমাদের হলো কি চাইছে KSP চাইছে, ঠিক আছে। তাহলে জিনিসটা হলো কি যে সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলছে এবং পরিমাণ হলো OH মাইনাসের একটা দেওয়া আছে, ধরো ইউনিট নিয়ে আমি কথা না বলি, তাহলে OH মাইনাসের পরিমাণ দেওয়া থাকলে তার সাথে সমতুল্য কতগুলা আয়রন থাকতে পারবে এটা আমরা বের করতে পারবো, এবং সম্পর্ক কি হবে যে OH মাইনাস যা থাকে তার 1/3 Fe থাকবে, সংকেত দেখে আমি বলতে পারি। তাহলে OH মাইনাসের ঘনমাত্রা তার 1/3 করলে আমি কি আয়রনের ঘনমাত্রা পাবো, এরপর দুইটা গুণ দিলে আমি কি KSP এর মান পেয়ে যাবো না। তাহলে এখন কথা হয়েছে KSP যখন আমি বের করব সব ঘনমাত্রা গুণ দিতে হবে আমার কোন ইউনিটে, মোলারিটিতে গুণ দেওয়া লাগবে না, ঠিক আছে। তাহলে আমাদের OH মাইনাসের যে পরিমাণ এটা দেওয়া আছে, তাহলে সেইটা ফার্স্টে আমরা কি করতে পারি, মোল পার লিটারে কনভার্ট করতে পারি, এবং অঙ্ক শুরু করার ধরো যে একদম আগেই ধরো 9.84 ইন্টু tan ইনভার্স 9, তাহলে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে গেলে কি করতে হয়, আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমরা এটার যদি হলো ভাগ দেই তাহলে আমাদের ভ্যালু তোমার হলো আসবে কেমন, ধরো 9.84 ভাগ হলো আমাদের কত 17। আচ্ছা, তাহলে আমাদের আসবে হলো 5.788 tan ইনভার্স 8 মোলার, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের OH মাইনাসের ঘনমাত্রা, এটা আমি রাখলাম। আচ্ছা, এখন কথা হলো আমাদের ধরো যে মেইন থিম যেটা, তাহলে আমরা আগেই বলছি তোমাদের যেই কোয়েশ্চেনই আসুক তোমরা যেটা করবা যে আমাদের এই বিক্রিয়াটা আগে লিখে ফেলবা, তাহলে ধরো যে সব কিছু একদম চোখের সামনে হলো ভিজিবল দেখতে পারবা, যে Fe3+ হলো তোমার কি 3OH মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার দেখো আমরা যদি হলো ঘনমাত্রা বললাম যে তার ওই দ্রাব্যতার ভ্যালু হলো S মোল পার লিটার বা মোলার, তাহলে তার থেকে Fe3+ কি পাবো, S পরিমাণই পাবো। OH মাইনাস আমি কতটুকু পাবো, 3s পরিমাণ পাবো না। তাহলে এই যে দেখো OH মাইনাসের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমার কয় মোলার, আমরা বামে যেটা লিখলাম 3s পোলার পরিমাণ না, তাহলে এই 3s এর ভ্যালুটাই আমার কি এতটুকু না, বুঝতে পারছি কি। তাহলে আমাদের এই 3s এর ভ্যালুটাই যদি এতটুকু হয় তাহলে এটার থেকে আমি কি s এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই জিনিসটাই আমরা তখন বলছিলাম যে s এর ভ্যালু আমার কার ঘনমাত্রা নির্দেশ করে, ওই Fe3+ এর ঘনমাত্রা নির্দেশ করতেছে। আবার এই s এর ভ্যালু আমার কি তার দ্রাব্যতাও নির্দেশ করতেছে না। তাহলে আমরা যদি দ্রাব্যতাও চাই তাহলে আমার কি এই s এর এই 3 দিয়ে ভাগ দিলে যেই ভ্যালু এটা বসাই দিলেই চলবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একবারে KSP বের করি
তাহলে Fe3+ এর ঘনমাত্রা হলো কি আমার ওই ভ্যালুটা যে 5.788 tan ইনভার্স 8/3 আর OH মাইনাস এর ঘনমাত্রার উপর কি হবে কিউব তাহলে OH মাইনাস এর ঘনমাত্রা হলো কি যে এই ভ্যালু ঠিক আছে তাহলে এই গুণফলটা যদি আমরা বের করি তাহলে গুণফলের মান আসবে 3.741 ইনটু tan ইনভার্স 38 তাহলে এইটাই হলো আমার হলো এই জায়গার আনসার ঠিক আছে তাহলে এটা আমার কনসেপ্টের জন্য আসলে খুবই ভালো একটা অঙ্ক আমি আরেকবার একটু সামারি করি আমার কাছে OH মাইনাস এর ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণে দেওয়া আছে হলো এত মানে সম্পৃক্ত দ্রবণের কোনো ঘনমাত্রা যদি জানো তাইলেই তুমি বুঝবা যে কেএসপি বের করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না তাহলে OH মাইনাস এর ঘনমাত্রা গ্রাম পার লিটার তাকে আমি 17 দিয়ে ভাগ দিয়ে কি করলাম 17 হয়েছে অক্সিজেনের 16 হাইড্রোজেনের 17 ভাগ দিয়ে আমি কি মোল পার লিটার বা মোলারিটিতে নিয়ে আসলাম এখন এই লবণ যদি আমার কি সম্পৃক্ত অবস্থায় দ্রবীভূত হয় তাহলে তার দ্রাব্যতা যদি হয় S তাহলে এটা কত হবে S এটা কত হবে 3S তাহলে এই 3S এর ভ্যালুটাই আমার দেওয়া আছে এই জায়গায় তাহলে এইখান থেকে আমি কি S এর ভ্যালুটা নিয়ে আসতে পারি তাহলে S এর ভ্যালু যদি আমি পাওয়া যাই এই S এর ভ্যালুই কি আয়রনের ঘনমাত্রা নির্দেশ করতেছে তাহলে আয়রনের ঘনমাত্রা ইনটু হলো কি OH এর ঘনমাত্রা উপরে একটা কিউব গুণ দিলে আমি কি পেয়ে যাব এই KSP এর ভ্যালু হলো পেয়ে যাব ঠিক আছে তাহলে এই হলো আমাদের মোটামুটি এই জায়গার একটা অঙ্ক আচ্ছা এখন হলো আমাদের ধরো যে এই আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল দিয়ে আমরা হলো যেটা করতে পারি যে সুন্দর একটা অঙ্ক করতে পারি যে অধক্ষেপ চেক করার একটা অঙ্ক আর কি ঠিক আছে আচ্ছা এটার প্রথম অঙ্কটা হলো ইজি আমাদের দ্বিতীয়টা হলো ধরো যে মেইন অঙ্ক আর কি আচ্ছা এখন এইটার আইডিয়াগুলো আমি একটু বলি পরে আমি ডাকে যাই এই জিনিসটা হলো যে তুমি দুইটা ভিন্ন ভিন্ন লবণ হলো কি করলা মিশ্রিত করলা আচ্ছা দেখো আমি জিনিসটা একটু আলাদা চিত্র আঁকা বলি ধরো তুমি একটা পাত্রের মধ্যে AB একটা লবণ দিছো আবার CD আর একটা লবণ দিছো ঠিক আছে তাহলে এইখানে আসলে কি হয় এইখানে হইলো এই AB লবণটাও দ্রবীভূত হয় A + B - আকারে C লবণটাও দ্রবীভূত হয় C + D - আকারে ঠিক আছে আচ্ছা এখন ধরো যে এরা এইখানে কেউ আসলে তাদের যে আয়নিক গুণফল এটা AB এর আয়নিক গুণফল AB এর KSP রেও ক্রস করে নাই CD এর আয়নিক গুণফল CD এর KSP রে ক্রস করে নাই তারা দুইজনে কি আছে দ্রবীভূত অবস্থায় আছে এখন এই অবস্থায় যখন চারটা আয়ন থাকবে তাহলে চারটা আয়ন পাত্রের মধ্যে যখন থাকবে তখন তারা তো আসলে বুঝবে না যে কে আসলে কার সাথে লবণ ক্রিয়েট করে আয়ন অবস্থায় ছিল তখন আমরা আসলে বলতে পারি না যে এই A আর D এই দুইটারও আমি একটা মনে মনে লবণ চিন্তা করলাম অথবা এই C আর B তাদেরও আমি মনে মনে কি একটা লবণ চিন্তা করতে পারি না বুঝাইতে পারছি মানে আমি শুরুতে দিছি হলো AB লবণ আর CD লবণ কিন্তু তারা যখন দ্রবীভূত হয়ে আয়নগুলা কি হলো মিক্স হইলো তখন এই লবণের ক্যাটায়ন এই লবণের আনায়নরা আমি একটা লবণের মতো চিন্তা করতে পারি AD লবণ অথবা আমি কি C লবণের পজিটিভ আর হলো কি তোমার এই AB লবণের কি নেগেটিভটারে মিলায় আমি কি একটা CB লবণ আবার কি তুলনা চিন্তা করতে পারি না তাহলে তুমি দেখো এইটার গুণফল আয়নিক গুণফলগুলা KSP ক্রস করে নাই তুমি এমনভাবে মিশাইলা যে এই A+ আর D+ এর যেই গুণফল আয়নিক এই গুণফলের মান AD লবণের যেই KSP আছে তারে আমার কি করতে পারে ক্রস করতে পারে মানে একটা সম্ভাবনা তো আছে কারণ আমি এই দুইটা হলো চেক করে দিছি যে তাদের হলো দ্রবীভূত অবস্থায় আছে তারা দ্রবীভূত হইছে এবং দেওয়ার পরে যেটা দেখলাম যে এর ঘনমাত্রা আর D এর ঘনমাত্রা যদি গুণ দেই তাহলে আমি কি পাবো AD লবণের KIP পাবো এবং AD লবণের একটা কি আছে ওই যে নিজস্ব তাদের ম্যাক্সিমাম দ্রবীভূত হওয়ার একটা ভ্যালু আছে তাহলে ওই ভ্যালু থেকে তার একটা কি আছে KSP আছে তাহলে AD লবণের এই KIP এর গুণফলের ভ্যালু আমার কি এই KSP এর চাইতে বেশি হইতে পারে আবার এই জায়গায় যে CB একটা লবণ আমি চিন্তা করতেছি তাহলে এই CB লবণের C+ আর B- আয়নের যে গুণফল এই গুণফলটা তোমার হইলো কি এই CB লবণটার আমার হইলো কি আয়নিক গুণফল নির্দেশ করবে এবং তার এই আয়নিক গুণফলের মান CB লবণের নিজের যে একটা KSP আছে যে CB লবণ যে আমার কি ম্যাক্স একটা অ্যামাউন্ট দ্রবীভূত হইতে পারে তার জন্য যেটা KSP এর ভ্যালু ছিল তার চাইতে এই KIP কি বড় হইতে পারে ছোট হইতে পারে ঘটনাটা বুঝাইতে পারছি এইটা নিয়ে আমাদের পরবর্তী ম্যাথ তাহলে তুমি দুইটা ভিন্ন দ্রবণীয় লবণ যখন মিক্স করবা
তখন একজনের ক্যাটায়ন অন্যজনের অ্যানায়ন, অন্যজনের ক্যাটায়ন প্রথম জনের অ্যানায়ন, তাদের কম্বিনেশনে যে লবণ হওয়ার কথা সেই লবণের কেআইপি তাদের নিজেদের ওই কেএসপি থেকে কম বেশি হয়ে গেলে তখন আমার কি এইখানে এডির অদক্ষেপ পড়ারও একটা সম্ভাবনা আছে। এরকম ঘটনা ঘটলে এখানে কি আমার সিবি লবণেরও কি আমার একটা অদক্ষেপ পড়ার কি আছে, একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছি? তার মানে লবণ দিছি আমি একটা, কিন্তু অদক্ষেপ আমার কি আবার আরেক রকম হলো কি পড়তে পারে। ঠিক আছে, কারণ তুমি যে কোনো অ্যানায়ন ক্যাটায়নের কম্বিনেশনে আনলে আসলে এটা কি একটা যে কোনো লবণই আসলে নাম দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি এই জায়গার মধ্যে থিম। তাহলে এখন আমাদের হলো কি যে একটা অঙ্ক যদি আমরা করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব যে এই অঙ্কটাতে আমাদের বলছে হলো, ধরো প্রথম যেটা এইটা আমাদের মানে ছোটখাটো একটা ম্যাথ, ধরো AgCl এর একটা কি আছে সম্পৃক্ত দ্রবণ আছে, AgCl এর কেএসপির পরিমাণ হলো আমার দিয়ে দিছে। দ্বিতীয় পাত্রে KCl এর হলো কি 100 ml 0.02 মোলার দ্রবণ আছে। তৃতীয় পাত্রে AgNO3 এর এত মোলার এত ml দ্রবণ আছে। এরপরে হলো প্রথম পাত্রে ক্লোরাইডের ঘনমাত্রা নির্ণয় করা। আচ্ছা, আমাদের পুরো অঙ্ক বোঝার দরকার নাই, প্রথম অঙ্ক যেটা সেটা হলো কি আমার প্রথম ডাক থেকেই হবে। ঠিক আছে, তাহলে এটা আসলে আমরা একটু আগে করে আসছি, আমাদের AgCl এর কেএসপি দিয়ে দিছে। তাহলে AgCl এর কেএসপি যদি আমার দিয়ে দেয় তাহলে ওইখানে আমার কি Cl মাইনাস এর ঘনমাত্রা যেটা সেটা আসলে কি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো না। তাহলে এটা আসলে আমাদের আগের ম্যাথে, আমাদের সেকেন্ড ম্যাথটা হলো এই কনসেপ্টের। তাহলে AgCl এর কেএসপি রাশি কি হবে S স্কয়ার তাহলে S এর ভ্যালু আমার কি √KSP। তাহলে S এর যেই ভ্যালু এটাই আমার কি ক্লোরিন মাইনাসের ভ্যালু না, ঘনমাত্রা। তাহলে এটা গুণ দিলে 1.3416 × 10⁻5 মোলার পাবো। ঠিক আছে, আচ্ছা এখন ধরো আমরা পরেরটাতে যদি যাই, যখন পরের ম্যাথটা হলো দেখো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পাত্র মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা আমাদের হলো কি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো এখানে আমার হলো কি চিত্রটা যদি আমি একটু ভালো মতো ধরো যে পাত্র প্লাস পাত্র আঁকি, দ্বিতীয় পাত্রে আছে কে KCl এবং আমাদের তৃতীয় পাত্রে আছে হলো কি AgNO3। ঠিক আছে, তাহলে এদের ঘনমাত্রাগুলো যদি আমরা বলি তাহলে প্রথমটা হইলো তোমার 100 ml 0.02 মোলার, এইখানে হলো আমার কি 100 ml 0.01 মোলার। আচ্ছা, তাইলে এখন কি এই দুই পাত্র যদি আমি মিশাই তাইলে তোমারে বলছে হলো যে কোনো অদক্ষেপ পড়বে কিনা। তাহলে এই দুই পাত্র যদি আমি মিশাই ফেলি তাহলে এখানে আসলে কি কি থাকবে দেখো তো, এইখানে আছে K প্লাস Cl মাইনাস, ওইখান থেকে আসবে কি আমার Ag প্লাস NO3 মাইনাস, এবং এরা তো হলো তোমার কি ধরো যে দ্রবণীয় লবণ দ্রবীভূত অবস্থায় আছে। এদের যখন আমি মিক্স করলাম তখন এই যে আমরা আগে যে ঘটনাটা বলছিলাম যে Ag প্লাস Cl মাইনাসের একটা লবণের কম্বিনেশন আমি পাই, আবার একটা কি কম্বিনেশন পাই K প্লাস NO3 মাইনাসের কম্বিনেশন পাই। এখন জিনিসটা হলো যে তুমি আসলে কার অদক্ষেপটা চেক করবা, যে এইখানে AgCl এর গুণফলটাও তাদের KSP ক্রস করতে পারে, KNO3 এর গুণফলটাও কি তাদের KSP ক্রস করতে পারে। এখন তোমার কাছে যেইটা গিভেন দেওয়া থাকবে তুমি সেটাই চেক করবা, অন্য লবণটা ধরে নিবা যে সে আসলে 100% দ্রবণীয়। এমনিতেও নাইট্রেট লবণ দ্রবণীয়ই হয়, যদি অদ্রবণীয় তোমার মনে হয় KSP যারটা দেওয়া থাকবে তুমি শুধু তারটাই চেক করবা। ঠিক আছে, তাহলে এইখানে আমার KSP দেওয়া আছে কার AgCl এর দেওয়া আছে। তাহলে এখন আমার উদ্দেশ্য কি যে দুই পাত্র মিশানোর পরে Ag এর ঘনমাত্রা কত এবং Cl এর ঘনমাত্রা কত এই দুইটা আমার জানতে হবে। তাদের ঘনমাত্রা দুটো যদি আমি গুণ দেই তাহলে আমি কি পাবো, তাদের আয়নিক গুণফল পাবো, এবং এই আয়নিক গুণফলটার সাথে আমার তাদের KSP যদি আমি তুলনা করি তাহলে আমি বলতে পারবো কি যে মিশানোর পরে কোনো অদক্ষেপ পড়ার সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের এখন আমার কি ধাপ হবে ধরো যে তিনটা এই অঙ্কগুলোর মধ্যে। তো তিনটা ধাপ হলো তোমার কি যে মিশানোর আগে আয়নের ঘনমাত্রা, কোন আয়নের ঘনমাত্রা যার কেআইপি তুমি নির্ণয় করবা, তুমি AgCl এর ঘনমাত্রা নির্ণয় করতে চাও তাহলে তোমার কি Ag প্লাস আর Cl মাইনাস এই দুইটা আয়নের ঘনমাত্রা আগে কত ছিল
মিশানোর পর নতুন ঘনমাত্রা, কাদের ঘনমাত্রা? এইটারই, মানে আগে একটা ঘনমাত্রা থাকবে, মিশাইলে আমার কি ঘনমাত্রা চেঞ্জ হবে, নতুন ঘনমাত্রা বের করব। এরপরে থার্ড স্টেপ হলো আমি তাদের কি করব, কেআইপি বের করব এবং দেন হলো কেএসপির সাথে তুলনা। ঠিক আছে, তাহলে এই তিনটা ধাপ হলো আমাদের কি অঙ্কের মধ্যে হলো থাকবে। বুঝতে পারছি? তাহলে আমাদের যে আয়নগুলা হলো কি আমাদের দ্রাব্যতা গুণফলের সাথে তুলনা করার জন্য আয়নিক গুণফল বের করব, সে আয়নগুলার পূর্বে তাদের নিজ নিজ পাত্রে কতটুকু ঘনমাত্রা ছিল বের করব, মিশানোর পরে নতুন ঘনমাত্রা কত হয়েছে সেটা আমরা বের করব। এরপরে হলো কি কেএসপি এবং কেআইপি আমরা কি করব, তুলনা করব। ঠিক আছে, তাহলে এই তিনটা স্টেপে আমরা মেইনলি ধরো যে ম্যাথটা যদি একটু করি। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমাদের কথা হলো যে আমরা যদি বলি যে আমাদের আগে কত ছিল, পরে কত ছিল এবং হলো কি কেআইপি। আচ্ছা, আগে আমাদের কি লাগবে, এখান থেকে হলো ক্লোরিন লাগবে এবং এখান থেকে হলো কি এজি লাগবে। তাহলে কেসিএল এর ঘনমাত্রা যা আছে, সিএল মাইনাসের ঘনমাত্রাও কি ওইটাই থাকবে। তাহলে এটা আমরা একটু আগে দেখাই যাতে তোমাদের পরে বুঝতে হলো সুবিধা হয়। কেসিএল থেকে আমি কি কে প্লাস আর সিএল মাইনাস পাবো। তাহলে এইটাও 0.02 মোলার ছিল, তাহলে এটাও আমার কি 0.02 মোলারই হবে। ঠিক আছে, আচ্ছা পরে আরেকটা হলো তোমার কি AgCl, সরি AgNO3। তাহলে AgNO3 আগে যা ছিল এটার থেকেও Ag প্লাস NO3 মাইনাস, মানে এগুলো তোমরা মুখে মুখে করলেও সমস্যা নাই, আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড নিয়ম হলো দেখাইতেছি। তাহলে এটা থেকেও কি পাবো 0.01 পাবো। তোমার যেই দুইটা দরকার এই দুইটাই লিখবা। আচ্ছা, এরপরে হলো মিশানোর পরে। তাহলে মিশানোর পরে আমার কি হয়েছে, মিশানোর পরে আমি কি 100 ml এর সাথে আরেকটা 100 ml হলো দিছি। তাহলে এটার জন্য আমাদের একটা লঘুকরণ ফর্মুলা আছে যে S1V1 S2 V2। আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা আসলে একটু ফ্যামিলিয়ার থাকতে পারো, আমি ছোটোখাটোভাবে একটু বলে দেই। এইখানে ধরো যে ক্লোরিন মাইনাসের যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যা তো আর তোমার যা আছে 2-3 পাত্র যদি মিশাও, নতুন জায়গা থেকে কোনো নতুন ক্লোরিন না আসলে মোল তো আমার কি থাকবে, সেমই থাকবে। তাহলে আমরা মোলের সূত্র তো হলো জানি যে S ইন্টু ভি, বা এই যে আমরা S যেটা পড়তাম N/V, তাহলে ওইটা হলো কি S ইন্টু ভি লিখতে পারি। তাহলে ক্লোরিনের মিশানোর আগের মোল এবং পরের মোল দুইটা তো আসলে কি আমার সমান সমান। তাহলে আগের মোলটা আমি কি লিখতে পারি, তার আগের আয়তনের সাথে তার আগের ঘনমাত্রা যদি আমি গুণ দেই, মানে আগের S ইন্টু ভি, এবং পরে যেহেতু আমরা বলতেছি মোল হলো সেম, তাহলে আমাদের কি বলবো যে পরে আমি একটা কি 100 ml মিশাইছি, তাহলে ভলিউম চেঞ্জ হয়েছে। তাহলে গুণফলের মান আমার হলো কি এই n প্রাইম, এই n এর যদি সমানই হয়, তাহলে এই S ইন্টু ভি এর গুণফলটা কি হবে, এই ভি যেহেতু চেঞ্জ হয়ে কি হয়েছে ভি প্রাইম হয়েছে, তাহলে ঘনমাত্রাটাও চেঞ্জ হয়ে কি হইতে হবে, এস প্রাইম হইতে হবে। ঠিক আছে, তার মানে তুমি যদি ভলিউমে কোনো পানি টানি অ্যাড করে ভলিউম চেঞ্জ করো, তাহলে ঘনমাত্রাটাও আমার কি হবে, চেঞ্জ হয়ে হলো এস প্রাইম হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের হলো কি থিমটা হলো যে আমাদের আগে এবং পরে মোল সংখ্যাটা কি ছিল, সমান ছিল। তাহলে S1 এবং S2 হলো কি আগের ঘনমাত্রা, S2 এবং V2 হলো কি পরের ঘনমাত্রা এবং কি পরের আয়তন আর কি। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা এখন অঙ্কটা বলি তাহলে কি হবে যে আমাদের Cl মাইনাসের নতুন ঘনমাত্রা হবে তার আগের S1 V1 আর নিচে হলো তোমার কি ধরো যে V2। তাহলে V2 জিনিসটা হলো মানে টোটাল আর কি। ঠিক আছে, তাহলে তার প্রথম S1 V1 হলো কত ছিল যে 0.02 ইন্টু কত আমার 100, এবং V2 হলো কি মিশানোর পর এই পাত্রে এখন আমার কি 200 ml, এবং 200 ml আমি কি বের করতেছি Cl মাইনাস নতুন কত এবং Ag প্লাস আমার কি নতুন কত, এই দুইটা ভ্যালুই তো আমি আসলে বের করতেছি। ঠিক আছে, তাহলে আমার V2 হলো বর্তমান যেটা সেটা হলো কি 200। বুঝতে পারছি? তোমরা এই সূত্র না পড়লেও ধরো যে হালকা পাতলা একটু মুখস্থের মতো রাখো, আপাতত অঙ্ক আমরা যাতে একটু করতে পারি।
তাহলে S1V1 হলো তোমার কি আগের ঘনমাত্রা আগের আয়তন এবং S2V2 হলো পরের ঘনমাত্রা এবং পরের আয়তন। তাহলে আগের ঘনমাত্রা ছিল হলো কি এত মোলার, আয়তন ছিল এত ml, পরে আয়তন হয়েছে 200 ml, পরের ঘনমাত্রা কত হবে? আচ্ছা তাহলে এটা আমরা কি পাবো 0.01। আচ্ছা এরপরে হলো আমার কি লাগবে Ag প্লাস হলো লাগবে, ঠিক আছে। তাহলে পরে যে Ag প্লাসের জন্য আবার আমি যদি S1V1/V2 দেই তাহলে আমার কি হবে Ag প্লাসের ঘনমাত্রা ছিল আগে কত 0.01 এবং হলো কত 100 এবং পরে হলো আমার কি 200। তাহলে এখন আমরা ভাগ দিলে তোমার কি হবে 0.005। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেলাম আমাদের নতুন ঘনমাত্রা দুইটা হইলো Cl মাইনাসের এত এবং Ag প্লাসের হইলো কি এত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের লাস্ট কাজ কি বের করা, KIP বের করা। আচ্ছা তাহলে KIP এর জন্য আমি কি করব Ag প্লাসের ঘনমাত্রা এবং Cl মাইনাসের ঘনমাত্রা গুণ দিব। তাহলে 0.005 হলো Ag প্লাসের ঘনমাত্রা, Cl মাইনাসের ঘনমাত্রা হলো কি 0.01 মোলার, আর এদের যদি আমি এখন গুণ দেই তাহলে আমার কি হবে 5 × 10⁵। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালু আমরা পাইলাম এই ভ্যালু আমার কি গ্রেটার দেন কি KSP, তাহলে আমাদের কি পদক্ষেপ পড়বে। বুঝা গেছে? তাহলে এই হলো ঘটনা। আমাদের মিশ্রিত করার আগে কোন আয়নের ঘনমাত্রা কত এটা আমার লাগবে, যেই দুই আয়নের ঘনমাত্রা আমি আসলে পরে আয়নিক গুণফলের জন্য আয়নিক গুণফল বের করতে চাই তাদের ঘনমাত্রা নিয়ে আমি শুধু ফোকাস থাকবো, বাকিগুলো দরকার নাই। তাহলে Cl মাইনাসের আগের ঘনমাত্রা Ag প্লাসের আগের ঘনমাত্রা লবণ থেকে আসবে, লবণের সাথে 1:1 সম্পর্ক থাকলে যা আছে তাই। এরপরে হলো কি মিশানোর পরে, মিশানোর পরেটা আমাদের একটা ফর্মুলা আছে যে S1V1 সমান কি S2V2। যে কোনো একটা স্পেসিফিক পদার্থ তুমি যদি হলো কি শুধু পানি মিশাও তাহলে তার মোল তো আর চেঞ্জ হইতেছে না, পানি মিশালে জিনিসটাকে একটু লঘু হইতেছে। তাহলে S1V1 হলো তার আগের আয়তন আগের ঘনমাত্রা গুণ দিলে তার আগের মোল, আর পরের আয়তন পরের নতুন ঘনমাত্রা এমনভাবে বের করলাম যাতে তাদের গুণফলের মানের যে মোল সংখ্যা এটা কি হয় আগের মোলের কি হয় সমান হয়। তাহলে এই থিমটা হলো আগের মোল আগের ঘনমাত্রা সমান পরের মোল কি পরের ঘনমাত্রা। তাহলে S1 আর V1 হলো কি আমার এখান থেকে আমি কি S1 পাইছি এবং V1 হলো 100, পরে আমি V2 ঢুকছি 200 দিয়ে আমি এটা ঘনমাত্রা পাইছি। সেমভাবে Ag প্লাস বের করছি, তারপর কি আমি গুণফল বের করে কি পদক্ষেপ হবে কিনা চেক করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আমরা ধরো যে এই থিমেরই আরেকটা ম্যাথ করব। তাহলে এই ম্যাথটা হলো আমাদের জাস্ট ওই অনুপাতগুলা চেঞ্জ আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরো যে একবারে সামারি আকারে যদি একটু বলি, ধরো যে প্রথম অঙ্কটা আমাদের জন্য ইজি। ধরো যে প্রথম অঙ্কতে আমরা হলো কি বের করতে বলছে যে প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মিশ্রিত দ্রবণে B3- এর ঘনমাত্রা গণনা করো। আচ্ছা এটা হলো আমাদের ওই যে একটু আগে যে ফর্মুলা পড়লাম S1V1 S2V2 এটার। তাহলে B3- এর মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা চাইছে, তাহলে তার আগে কি বের করতে হবে, তার আগে কত ঘনমাত্রা ছিল ওটা আমার একটু দেখতে হবে। তাহলে B3- আসলে কই আছে এই জায়গাটার মধ্যে আছে। আচ্ছা আমি ডাকটা যদি আরেকবার বলি আর কি, 25°C একটা পাত্রে 25 ml এত মোলার A3B2 আছে, দ্বিতীয় পাত্রে 125 ml 3 × 10⁻³ মোলার XY2 এর দ্রবণ আছে। মোট কথা হলো যে দুইটা পাত্রে দুইটা দ্রবণ আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমার কি একটা জিনিসের KSP দিয়ে দিছে AY2। ঠিক আছে, আচ্ছা তাহলে উদ্দীপকের প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে B3- আয়নের ঘনমাত্রা কত হবে। তাহলে B3- এর আগের ঘনমাত্রা কত এটা যদি আমরা দেখি, তাহলে A3B2 এটার থেকে আমি B3- কি পাবো, ধরো এটার চার্জ হলো কি যে A এর যোজনী হলো এই 2, B এর যোজনী হলো কত এই 3। তাহলে A হলো আমার কি 2 + কয়টা 3টা, আর B হলো তোমার কি যোজনী 3 বা 3- কয়টা আয়ন 2টা। ঠিক আছে, তাহলে দেখো A3B2 এটার ঘনমাত্রা যদি আমার কত হয় 3.5 10⁻² মোলার হয়,
তাহলে B3- এর ঘনমাত্রা কি হবে 2 × 3.5 × tan ইনভার্স 2 মোলার বা 7 × tan ইনভার্স 2 মোলার। ঠিক আছে। আচ্ছা, এরপরে হইতেছে আমার কি যে মিশানোর পরের ঘনমাত্রা কত। তাহলে মিশানোর পরের ঘনমাত্রা যদি আমার বের করতে বলে, তাহলে আগের আমার কি ঘনমাত্রা আমি পাইলাম, তাহলে এইটা হলো আমার কি S1 এবং এই ঘটনার V1 হলো তোমার কত 75 ml এবং এই ঘটনার V2-র মান তোমার কি হবে 75 এবং সাথে আমরা যোগ দিছি হলো কতটুকু 125 ml, তার মানে টোটাল আবার কত আমার এই 200 ml। তাহলে এখন S2 কত আমরা যদি বের করি, তাহলে S1 V1 S2 V2, তাহলে S2-র মান হলো আগের দুইটার গুণফল 75 × 7 tan ইনভার্স 2 এবং হলো আমাদের কত 200। তাহলে এটা ভাগ দিলে যা আসবে এটাই হলো আমার আনসার, ভাগ দিলে আমাদের 2.625 tan ইনভার্স 2 মোলার হলো আসে। তাহলে এইটাই হলো আমার কি আনসার। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি এই জায়গার মধ্যে ঘনমাত্রা। আচ্ছা, এখন ধরো আমার সেকেন্ড পয়েন্টটা হলো আমাদের এই থিমের অঙ্ক। আচ্ছা, এখানে বলছে হলো আমার কি যে এই প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা তা বিশ্লেষণ করো। তাহলে আসলে আমার কি প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে আমরা আসলে বুঝবো আয়নগুলোর অবস্থা। এবং টোটালটা আমারে বলছে হলো মিশাইতে। তাহলে আমরা হলো কি একটা হলো 75 ml এর দ্রবণ, একটা 125 ml এর দ্রবণ, একজনের মধ্যে আছে হলো A3B2, আরেকজনের মধ্যে আছে কি XY2। ঠিক আছে, তাহলে এখন আমার চাইছে হইলো যে দুইটা যদি আমি মিশাই তাহলে AY2 এর অদক্ষেপ পড়ার তোমার হলো সম্ভাবনা আছে কিনা। মানে জিনিসটা হলো যে AY2 এরই KSP দিছে, তাহলে তুমি যদি এই দুইটা মিশাও তাহলে তুমি কি পাবা এই জায়গার মধ্যে যে AY2 এর কম্বিনেশনটা পাবা, সেটার অদক্ষেপ পড়বে কিনা ওইটাই চেক করবো। মানে যার কেএসপি দেওয়া থাকবে ওইটাই আমরা চেক করবো। আচ্ছা, আমরা আয়নগুলা ধরো যে আবার একটু ভাঙায় যদি বলি, তাহলে এই দুইটার পরিমাণ হলো 3.5 × tan ইনভার্স 2 এবং এইখানে তোমার হলো 3 × tan ইনভার্স কত 3। ঠিক আছে, তাহলে এখন কথা হলো তোমার এই যে এই জায়গার মধ্যে আমার কি কি আয়ন আছে। তোমার আয়ন আছে A2+ আর কি B3- এবং এই জায়গার মধ্যে তোমার আয়ন হলো কি কি আছে X2+ আর কি Y-। তাহলে এই দুই পাত্র যখন আমি মিশাইছি তখন আমার কি এই সবগুলো আয়ন চলে আসছে না এক পাত্রে। ঠিক আছে, তাহলে এখন তোমার কি চেক করতে বলছে যে যার কেএসপিটা দেওয়া আছে ওইটাই চেক করবা যে AY এই যে মানে আয়ন দুইটা আছে A2+ এবং হলো কি Y-, তাদের আয়নিক গুণফলটা বের করব। বের করে আমি কি যে এই কেএসপির সাথে হলো জাস্ট চেক করে দেখবো যে আমার কি ম্যাচ করতেছে কিনা বা বেশি বা ছোট হয়েছে কিনা। তাহলে এখন তোমার কি লাগবে A2+ এর মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা লাগবে এবং Y- এর মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা লাগবে এবং পরে ঘনমাত্রা গুণ দিয়ে আমি কি করব আয়নিক গুণফল বের করব। তাহলে ঘনমাত্রার আগে আমরা কি করব তাদের পূর্বের ঘনমাত্রা কত এটা আমরা দেখি, তারপর হলো তোমার কি নতুন ঘনমাত্রা কত এটা যদি আমরা দেখি তাহলে আমাদের পূর্বে আমাদের হলো কাটটা লাগবে ধরো A2+, তাহলে A2+ হলো তোমার কি যে এই পাত্র থেকে আসবে। তাহলে এই পাত্রের মানে বিক্রিয়া যদি আমি লিখি A3B2, আমি আর ধরো যে B লিখলামই না, যেটার থেকে কি আসবে
3টা a2 প্লাস হলো আমার আসবে, ঠিক আছে। তাহলে এইটার ঘনমাত্রা ছিল 3.5 tan ইনভার্স 2, তাহলে এইটার ঘনমাত্রা আমার কি হবে 3 ইন্টু 3.5 ইন্টু কি tan ইনভার্স 2 পরিমাণ, ঠিক আছে। তাহলে 10.5 tan ইনভার্স 2 মোলার হলো আমার কি পূর্বের ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরো যদি আরেকটা যেটা আছে সেটা হলো কি আমাদের দরকার কি ওয়াই আয়ন। তাহলে ওয়াই আয়ন হলো কি দ্বিতীয় পাত্রে আছে, তাহলে XY2 থেকে আমি কি পাবো ওয়াই পাবো। তাহলে XY2 থেকে আমি কি পাবো ওয়াই মাইনাস পাবো হলো 2টা। তাহলে XY2 তে আমার ঘনমাত্রার মান হলো কত 3 tan ইনভার্স 3। তাহলে আমি এটার থেকে কি এ আয়ন পাবো কি 2 ইন্টু 3 tan ইনভার্স 3 বা 6 tan ইনভার্স 3 মোলার, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার কি যে পূর্বের ঘনমাত্রা। তাহলে এখন আমার কি লাগবে নতুন ঘনমাত্রা লাগবে। ঠিক আছে, তাহলে এখন দেখো নতুন ঘনমাত্রা যদি আমরা আবার বের করতে চাই তাহলে আমার কি করব, এই যে এইটার জন্য আমি কি করব a2 মাইনাস যেটা আমরা বের করলাম তার জন্য s1 v1 s2 v2 দিব। তাহলে তার জন্য আমার কি নতুন ঘনমাত্রা তার আগের s1 এবং v1, তাহলে আগের s1 হলো কত 10.5 tan ইনভার্স 2। আচ্ছা, আমরা একবারে 10.5 tan ইনভার্স 2 ইন্টু হলো তোমার তার হলো কত 75 এবং ভাগ দিব কত দিয়ে 200 দিয়ে। তাহলে এটার একটা ভ্যালু, এবং পরবর্তীতে আমাদের হইল নতুন দ্রবণে y মাইনাসের ঘনমাত্রা। তাহলে এটার ঘনমাত্রা আসবে কি 6 tan ইনভার্স 3 ইন্টু আমার কত 125 বাই কত 200। তাহলে এইটার আমি কি পাবো আরেকটা ভ্যালু হলো এখানে পেয়ে যাব। তাহলে এই দুইটা ভ্যালু আমরা যদি ধরো যে ভাগ দেই, এই দুইটা ভ্যালুর মান আসবে হলো আমাদের 6 ইন্টু 125 ভাগ হলো 200। তাহলে এটা আসে 3.75 ইন্টু tan ইনভার্স 3। তাহলে আমার হলো এই একটা ভ্যালু হলো দরকার ফাইনাল ভ্যালু, টোটাল মিশানোর পর আমি যত পাইছি। আরেকটা ভ্যালু হলো আমার উপরেরটা, তাহলে ওইটা হলো কি 10.5 ইন্টু 75 ভাগ হইল 200। তাহলে আমাদের 3.93 tan ইনভার্স 2। তাহলে এইটা হলো কি আমার আরেকটা ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন আমার হলো কি করব, এই দুইটা হলো আমি গুণ দিয়ে দিব আমাদের কি বের করার জন্য কেআইপি বের করার জন্য। তাহলে আমাদের কেআইপির ভ্যালু কি হবে এই a2 মাইনাসের a2 প্লাসের ঘনমাত্রা। এবং দেখো আচ্ছা এখন কথা হলো যে এই লবণটা তোমরা একটু ভাঙায় লিখবা, মানে এর একটা ঘাতের একটা টার্ম আছে না যে ay2 এটার থেকে কি হয় a2 প্লাস প্লাস কি 2y মাইনাস। তাহলে এইখান থেকে আমি হলো কি আমার যদি কেআইপিটা বলি তাহলে a2 প্লাসের ঘনমাত্রা আর y মাইনাসের যে ঘনমাত্রা ওটার আমার কি করতে হবে স্কয়ার করতে হবে। তাহলে এখন আমি ধরো যে ভ্যালুগুলো শুধু বসাই দিলাম যে 3.93 tan ইনভার্স 2 ইন্টু 3.75 tan ইনভার্স 3 উপরে কি আসলো স্কয়ার, এবং এই ভ্যালুটা যদি আমি বের করি তাহলে আমাদের ভ্যালু আসে হইতেছে তোমার 5.537 ইন্টু tan ইনভার্স 7। ঠিক আছে, তাহলে এই যে গুণফলের মান আসলো এটা যদি আমরা কেএসপির সাথে তুলনা করি তাহলে tan ইনভার্স 7 এটার ভ্যালু আমার কি কেএসপি অপেক্ষা কম। ঠিক আছে,
তাহলে আমাদের কি পড়বে না, কোনো পদক্ষেপ পড়বে না। তোমাদের সর্বোচ্চ ধরো আয়নিক ঝামেলাগুলো দিলে এরকম প্রবলেম দিতে পারে যে আমাদের আগের যে লবণগুলা ছিল সেটা হলো কি A3B2, তার থেকে আমার কি দরকার ছিল, এ দরকার ছিল, তাহলে A3B2-র যে ঘনমাত্রা তার থেকে আমি কি A2+ এর ঘনমাত্রা পাইলাম। তারপরে তোমার হলো কি XY2 এর যে ঘনমাত্রা, XY2 এর ঘনমাত্রা থেকে আমি কি 2y - হয়, তাহলে XY2 এর ঘনমাত্রা থেকে আমি কি দ্বিগুণ করে কি y - এর ঘনমাত্রা পাইলাম। তারপরে হলো কি এদের পরবর্তী নতুন ঘনমাত্রা, তাহলে তার জন্য S1V1/V2, তার জন্য S1V1/V2, তাহলে দুজনের জন্য কি নতুন ঘনমাত্রা পাইলাম। তাহলে এই ঘনমাত্রা দুটো যখন আমি গুণ দিছি, আবার এই গুণের সময় তার সংকেত অনুযায়ী কি দেওয়া লাগবে, আমার ঘাত দেওয়া লাগবে, যেটা একটু আসলে আমার তাড়াহুড়া করতে গেলে মিসিং হয়। তাহলে এই ঘাত সহ এই গুণফলটার মান বের করে যে KIP পাইছে, এটা আমি কি করলাম, KSP-র সাথে তুলনা করলাম। তাহলে এই হলো তোমার আসলে কি এইগুলা ম্যাথ করার কি মানে কনসেপ্ট আর কি, ঠিক আছে। তাহলে এইগুলো একটু ভালো মতো করবা। আমাদের এইখানে হলো স্লাইডে একটা ম্যাথ হলো আছে, ঠিক আছে, ওই ম্যাথটা তোমরা একটু করবা। তাহলে ওইগুলো প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি হলো কি প্রবলেম সবগুলো আসলে সলভ হয়ে যাবে।